এই এক সপ্তাহ ধরে যা চলছে চারিদিকে, আমাকে কম করে এই ভিডিওটা 3বার তোমাদের জন্য রেকর্ড করতে হয়েছে। কারণ যখনই আমি শেষ করছি রেকর্ড, কিছুক্ষণ পরে যখনই আমি চোখ রাখছি আবার টিভির পর্দায় দেখছি আবার নিউজ বদলে যাচ্ছে। চারিদিকে যে এই পরিস্থিতি, অবাক হয়ে দেখছি আমরা সারা বিশ্বে কি চলছে, রিসেশন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো সেটার ব্যাপারে চলো একটু দেখা যাক যে কি করছে ডোনাল্ড ট্রাম্প, কি করছেন শি জিনপিং, আমাদের ভারতবর্ষের প্রতিক্রিয়া কি হবে, এই নিয়ে প্রত্যেকের মুখে কিন্তু খবর চলছে এবং আলোচনা চলছে। দেখা যাক কি হলো এই সপ্তাহে, কি হলো। এখনো সপ্তাহ শেষ হয়নি, জানি না আমি যে ডেটার উপর ডিসকাস করছি এরপরে সেটা চেঞ্জও হয়ে যেতে পারে। চলো দেখা যাক। আচ্ছা, শুরু হয়েছিল ব্যাপারটা কোথায়, চলো এটা দেখা যাক। যে ডোনাল্ড ট্রাম্পের যে রেসিপ্রোকাল ট্যারিফ, তার উপর কিন্তু আমি একটা ডিসকাশন এর আগে তোমাদের করে ফেলেছিলাম। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি যে হুমকি দিয়েছিলেন, তো তার উপর কিন্তু আমার একটা ভিডিও হয়ে গেছিল। তো এবার হচ্ছে ইম্পোজ করার পালা এসছে। তো ইম্পোজ করার পালাতে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প তিনি 3 রকম ট্যারিফের কথা এখানে বলেছিল। একটা হচ্ছে বেস লাইন ট্যারিফ। তো একটু দেখাতে চাইবো যে বেস লাইন যে ট্যারিফ আছে, একদম অল্প অল্প করে আলোচনা করব। 1 নম্বর ট্যারিফ হচ্ছে বেস লাইন ট্যারিফ, মানে এটা 10% ধরা হয়েছে। অর্থাৎ ধরে নাও আমেরিকাতে যা জিনিসই আসবে, সে যেখান থেকেই আসুক, সেই জিনিসের উপর 10% ট্যারিফ ইম্পোজ করা। এর পরবর্তী হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর এখানে লিখছি, ওখানে জায়গা কম। আর 2 নম্বর হচ্ছে ট্যারিফ আমরা দেখতে পাচ্ছি অটো ইন্ডাস্ট্রিকে ফোকাস করে যে ট্যারিফ, সেটা হচ্ছে 25%। অর্থাৎ ধরে নাও যে গাড়ি ঘোড়া যা কিছু আছে তার উপর হচ্ছে লাগানো হয়েছে 25%। ঠিক আছে। এবং যে তৃতীয় জিনিসটা নিয়ে এত হাহাকার অবস্থা, এই হাহাকার পরিস্থিতির জন্য ব্ল্যাক মানডে তৈরি হয়ে গেল, তো সেটাও আমরা ডিসকাস করব। এই 3য় নাম্বার যে ট্যারিফটা আমাদের কাছে আসছে, দ্যাট ইজ ইয়োর কান্ট্রি স্পেসিফিক ট্যারিফ। অর্থাৎ যেটা বলা হয়েছে, যে দেশ যেমনটা আমেরিকাকে দেখাবে, আমেরিকাও তেমনটা দেখাবে। অর্থাৎ যে দেশ যেমন ট্যারিফ নিচ্ছে তার 50% ট্যারিফ তাকেও দিতে হবে। তো এই অনুযায়ী একটা লিস্ট দেখো বার করা হয়েছে, যেটার জন্য সমস্ত দেশ বিশ্বের অসন্তোষ প্রকাশ করেছে, এবং যার জন্য কিন্তু সেটা ব্যাকফায়ার হয়ে আমরা মানডেতে দেখতে পাচ্ছি। শুধু মানডে নয়, এই উইকেন্ড পুরো গোটা জিনিসই দেখতে পাচ্ছি আমরা। যদি স্টক মার্কেট দেখি তাহলে খুবই বাজে অবস্থা, উথাল পাথাল কন্ডিশন তৈরি হচ্ছে। তো যাই হোক, একটু আমি তোমাদের দেখাতে চাইবো, যে দেশগুলোকে একটু দেখাতে চাইবো, তার মধ্যে চাইনা নাম্বার 1, কারণ এরা চর্চিত বিষয়। চাইনা তো একদম প্রোটেস্ট করে বসে আছে, সেটাও আমরা দেখছি। তাই আগে চাইনাকে দেখাতে চাইলাম। চাইনার উপর প্রথমে লাগানো হয়েছিল 34%। এবার জানি না এটা বাড়তে বাড়তে কত পার্সেন্ট, 200-300 হয়তো হয়ে যাবে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে। তো যাই হোক, ইন্ডিয়া দেখো, ইন্ডিয়ার ব্যাপারটা আমার ঠিক মাথায় এলো না। ইন্ডিয়া নাকি 52% নাকি ট্যাক্স ইম্পোজ করে। তো ব্যাপারটা কোথা থেকে এলো আমি জানি না। কারণ আমি একটু দেখাতে চাইবো কেন এই জিনিসটা বা এই রেশিওটা ভুল দেখানো হয়েছে। যাই হোক, ইন্ডিয়াকেও ফেস করতে হচ্ছে 26% ট্যারিফ। ঠিক আছে। এবার ব্যাপারটা দেখো, ইন্ডিয়া আর যদি আমরা আমেরিকার ট্রেডটা দেখে থাকি, তাহলে আমি অ্যামাউন্টটা বলতে চাইছি, প্রায় ধরো 118 বিলিয়ন ডলার্সের মধ্যে তার হচ্ছে কি হয়ে থাকে, ট্রেড হয়ে থাকে। ঠিক আছে। এই 100 বিলিয়ন ডলার্সের যে ট্রেড হয়ে থাকে, বিলিয়ন শর্টে লিখলাম যাতে তোমরা বুঝতে পারো, জায়গা তো এখানে নেই, শুধু আলোচনাটা শোনো। যে 118 বিলিয়ন যে ডলারের যে ট্রেড হয়ে থাকে, তার মধ্যে ধরে নাও ইন্ডিয়া এক্সপোর্ট হচ্ছে 77%। ইন্ডিয়ার এক্সপোর্ট আমরা দেখে নিলাম 77 বিলিয়ন ডলার। ঠিক আছে। আর অপর পক্ষে যদি আমেরিকার কথা বলি, তাহলে 41 বিলিয়ন ডলার। ঠিক আছে। তাহলে কত হলো, আমেরিকার হচ্ছে 41 বিলিয়ন ডলার। ওকে, 41 বিলিয়ন ডলার। এবার ব্যাপারটা হচ্ছে, ইন্ডিয়া শুধু গোল্ড বাদে, ঠিক আছে, গোল্ডে 8% ট্যাক্স। তো সেই গোল্ডটা বাদে বাদ বাকি আর কোনো প্রোডাক্টের উপর আমরা এত কিছু চার্জ দেখতেই পাচ্ছি না। কোথা থেকে জানি না ডোনাল্ড ট্রাম্প এই হিসাবটা পেয়েছে যে ইন্ডিয়ার 52%। তো সেখানে সেই অনুযায়ী হাফ হলে তো আমরা 26%ই দেখছি। তো যাই হোক, তো সেটার প্রতিক্রিয়া হিসাবে ইন্ডিয়া এখনো পর্যন্ত কিছু দেখায়নি। বাট বাদবাকি যে অসন্তোষ একটা চারিদিক থেকে এইটাকে ইন্ট্রোডিউস করার পরে, সেটা আমরা দেখতে পাচ্ছি বাবা এখানে, যার দরুন আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক মানডে। এবার ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যটা আমি বলি। ডোনাল্ড ট্রাম্পের মনে হয় যে আমেরিকা ওভার দ্য ডিকেডস আর কি, আমেরিকা এই যে ট্রেড ডেফিসিয়েটস এর মুখে পড়ে আছে,
তাকে নাকি ট্রেডে মানে বা ইকোনমিক্যালি তাকে হচ্ছে অ্যাবিউজ করা হচ্ছে, এমন একটা ম্যাল প্র্যাকটিস ট্রেডের চলছে, যেখান থেকে আমেরিকাকে বাঁচাবার জন্য 2 এপ্রিলকে বেছে নেওয়া হয়েছিল লিবারেশন ডে হিসাবে, এবং যেটা ব্যাকফায়ার করলো ব্ল্যাক মানডে হিসাবে। ব্যাপারটা কি, এই যে জিনিসপত্র, এটা তো একটা অসন্তোষের বহিঃপ্রকাশ হবে, এবং এই বহিঃপ্রকাশের দরুন আমরা দেখতে পাচ্ছি, দেখো সারা ওয়ার্ল্ডের স্টক মার্কেটের কি অবস্থা, উথাল পাতাল হয়েছে, যার মধ্যে বড় বড় দেখো সেন্সেক্স থেকে শুরু করে সবার নাম লেখা আছে। তো এই সমস্ত মেজর ইন্ডেক্সের পতন যদি আমি দেখি, প্রায় 4 থেকে 13% পর্যন্ত পুরো আমরা যদি সপ্তাহে দেখি পতন হয়েছে বাবা। এবার যদি শুধু মান্ডের কথা বলি বাবা, এই যে ডোনাল্ড ট্রাম্পের গ্লোবাল ট্যারিফ ওয়ারের দরুন শুধু যদি মান্ডের কথা বলি, তাহলে অল ওভার ওয়ার্ল্ডে প্রায় $9.5 ট্রিলিয়ন মতো লস হয়েছে। মানে বুঝতে পারছো যে কোথায় আমরা দাঁড়িয়ে আছি। এবার দেখো, এই জিনিসপত্র তো কেউ মেনে নিচ্ছে না, এবং প্রোটেস্ট করার মতো একজনই দাঁড়িয়ে আছে, দ্যাট ইজ চায়না। চায়না কি করেছে, যেই ঠিক আছে ওর উপরও ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে, চায়নাও ট্যাক্স ইম্পোজ করে দিয়েছে, কার উপর করে দিয়েছে, হচ্ছে আমেরিকার উপর। তো আমেরিকা কি করলো, আমেরিকা 34% আরো ইম্পোজ করে দিল, কার উপর না, ইউএস এর উপর। ঠিক আছে, এবং যার দরুন নতুন করে একটা বোম ফাটালো কে, নতুন করে বোম ফাটালো হচ্ছে আবার ট্রাম্প। এবং সে কি করলো, বিগত 100 বছরে যা কোনোদিন হয়নি, 104% পর্যন্ত করে দিল হচ্ছে ট্যাক্স ইম্পোজ, কার ওপর না, চায়নার ওপর। ঠিক আছে, এবং যার দরুন এইটা করার সাথে সাথে তিনি বোঝাতে চেয়েছেন যে আমার কে যে প্লিজ করবেন, তার কি অবস্থা করবো, মানে তাকে জব্দ করে দেবো, এরকম টাইপের আর কি, চায়নাকে জব্দ করতে চেয়েছে। তো যার দরুন এই বোমটা তিনি ফাটালেন, এবং বোম ফাটানোর দরুন কি হলো, আমরা আবার দেখলাম যে যদিও বা পরের দিন কিছু উঠছিল, তারপরেও হচ্ছে কি হলো, সেই মার্কেট রিকভারি তো হলোই না, আবার কি হলো, ইউএস যে স্টক আছে সেটা আরো 2% নিচে বাবা চলে গেল। তো এই চলছে বাবা চারিদিকে মার্কেটে। এবার তার সাথে তার সেই উত্তপ্ত কিছু উক্তি আছে, যেগুলো একদমই গ্রহণযোগ্য নয়, যে কোনো দেশের নাগরিকরা এটাকে অপোজ করবে। তো সেই তোমাদের একটু শোনাতে চাইবো যে তিনি আর তার সাথে সাথে আর কি, তার কার্যকলাপের সাথে আর কি কি তিনি বলছেন, তার রিয়াকশনটা একবার শোনো, তার বক্তৃতা একবার শোনো, তোমাদের শোনাতে চাই, আশা করছি তোমরা শুনতে পারবে, আমি কাছেই দাঁড়িয়ে আছি, জাস্ট আমি একটু ভিডিওটা তোমাদের দেখাতে চাই। Kissing my ass. They are dying to make it to you. Please, please, make it to you. I'll do anything. I'll do anything, sir. And then I'll see some rebel Republican, some guy that wants to grandstand, saying, I think the Congress should take over negotiations. Let me tell you, you don't negotiate like I negotiate. Congress takes over. আশা করছি তোমরা শুনতে পেলে, এরকম একটা ল্যাঙ্গুয়েজ তিনি ইউজ করেছেন, এবং যেটা কোনো দেশেরই নাগরিকদের জন্য মেনে নেওয়া ইজ নট পসিবল। যাই হোক, তো তার কারণে আমরা দেখতে পাচ্ছি চায়না কিন্তু চুপ করে বসে থাকলো না, যে 104% থেকে ভয় পেয়ে গেছে তা কিন্তু নয়, সে আবারও ট্যাক্স ইম্পোজ করলো, এবং সেটা পৌঁছে গেল কোথায়, আরো অ্যাড করে দিল 84% চায়না। এটা আমি 10th এপ্রিলের কথা বলছি, আমি জানি না এই ভিডিও তোমাদের কাছে কবে পৌঁছাবে, আমি 10th এপ্রিলের কথা বললাম, যেখানে চায়না কি করেছে, আবার 84% অ্যাড করে দিয়েছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, এই যে ট্যাক্সের মারামারি চলছে, এই যে ট্যারিফের মারামারি চলছে, এরকম একটা ব্যাপার চলে এসছে, তো এখানে আমার প্রশ্ন বা তোমাদের মনেও প্রশ্ন হতে পারে যে চায়না যে একা স্ট্যান্ড নিচ্ছে, তো চায়নার কি ক্ষমতা আছে যে সে হচ্ছে আমেরিকাকে জব্দ করতে পারবে, বা আমেরিকার কি ঠিক সেই ক্ষমতা আছে যে চায়নাকে জব্দ করতে পারবে? তো ব্যাপারটা বোঝাই গেল যে তিনি নেগোসিয়েশন টেবিলে বাবা সবাইকে বসাতে চাইছেন, সমস্ত দেশকে। ঠিক আছে, এবার যাই হোক, এই যে তার যে উক্তি, সেখানে তিনি বলেছেন যে চায়না ছাড়া বাকিরা সবাই নাকি তার পায়ের মানে ধরাধরি করছে, তাকে নেগোশিয়েট করার কথা বলছে, তো তিনি এটা চেয়েছেন, তিনি তো তোষামত চান, তো তোষামত যেহেতু চায়না করছে না, তাই চায়নারও বেশি ভুগছে। এবং ইনডাইরেক্টলি সমস্ত দেশের জন্য হোয়াইট হাউসের তরফ থেকে একটা স্টেটমেন্ট আছে, সেটা আমি তোমাদের এরপরে দেখাবার চেষ্টা করব। আগে চায়নার কেপাবিলিটি আমরা একটু দেখে নিতে চাই। তো এইটা হচ্ছে একটু ভালোভাবে নজর দাও, যখন যে আমাদের ডোনাল্ড ট্রাম্প আছেন, তিনি যখন মানে হোয়াইট হাউসে আসেননি, তার আগেই চায়না কিন্তু বুঝতে পেরেছিলেন যে যখন জিতেছে ভোটে,
তার মানে আসলে কিছু একটা তো গন্ডগোল হবেই, তার আগে থেকে সে প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছিল। কেন বলছি না, এইটার দিকে একটু নজর দাও, ঠিক আছে? অর্থাৎ এই ঘটনাটা আমি বলছি তোমাদের ডিসেম্বরে, এবং ডিসেম্বরের 2024 এর ঘটনা আমি বলছি। তার মানে বুঝতে পারছো ট্রাম্প কোথায়, এবং এই এই জিনিসটা কখন করা হয়েছিল সেটা তার মানে বুঝতে পারছো, তখন কিন্তু ট্রাম্পের কোনো প্রশ্নই নেই। তো যাই হোক, তো সেখানে আসার আগে থেকে কিন্তু তৈরি কেন করে দিয়েছে, আমি বলতে চাইছি এই ওয়ার, এই যে ট্রেড ওয়ার, এর জন্য কিন্তু রেডি চায়না। কেন বলছি, এই স্টেপস গুলো একটু ভালো করে খবরে তোমরা দেখো, বা একটু ভাবনা চিন্তা করার চেষ্টা করো, যে চায়না কিন্তু কি করেছিল, এই সমস্ত যে ক্রিটিক্যাল মিনারেলস গুলো তোমাদের দেখাবার চেষ্টা করছি, দেখো কি কি আছে তার মধ্যে, গ্যালিলিয়াম, ঠিক আছে, জার্মেনিয়াম বা অ্যান্টিমানি, এগুলো হচ্ছে ক্রিটিক্যাল মিনারেলস, যেগুলো কাজে লাগে কিসের জন্য, আমি এখানে তার ইউজেস দেখিয়ে দিয়েছি। এই সমস্ত জিনিসগুলো কাজে লাগে যে কোনো জিনিস, যেমন ধরো আমরা ইভি ব্যাটারিজ যদি আমরা ব্যবহার করি, ফাইবার অপটিক্স কেবলস বলো, ঠিক আছে, বা সোলার যে সেলস গুলো, হ্যাঁ, বুলেটস থেকে শুরু করে ওয়েপন্স মেকিং এ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা এই সমস্ত যে ক্রিটিক্যাল মিনারেলস গুলো আছে সেগুলো কিন্তু কাজে লাগে। এবং চায়না কি করেছে না, এইগুলো সমস্ত কিছু, আমি 24-এর কথা বলছি ডিসেম্বরে, ইউএস এক্সপোর্ট ব্যান করে দিয়েছিল, বুঝতে পারলে? তো ট্রাম্প তখন প্রেসিডেন্ট হয়নি, বুঝতেই পারছো, এটা তার আগে থেকেই এই জিনিস চায়না করে ফেলেছিল। এরপরে যখন এলো হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প, তার উপর আমরা দেখতে পাচ্ছি, দেখো হিন্দু থেকে এটাকে কালেক্ট করা হয়েছে, তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ, যে 34% যখনই ট্যারিফ ইম্পোজ করার কথা হলো, তখন কিন্তু চায়না দেখো কি করেছিল, চায়না যে সমস্ত জিনিসপত্রগুলো এখানে দেওয়া আছে, দেখো যেমন হচ্ছে কোল, লিকুইফাইড যে ন্যাচারাল গ্যাসেস যে প্রোডাক্টস আছে, সেগুলোর উপর 15% পর্যন্ত কিন্তু ইম্পোজ করা হয়েছিল ট্যারিফ। ওকে, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি, বাবা, এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই অ্যানাউন্সমেন্ট বা এই যে পদক্ষেপ, এই পদক্ষেপের সাথে আমি একটু অ্যাডও করতে চাইবো, এখান থেকে বোঝা যাচ্ছে যে চায়না আজ থেকে নয়, যে এই 34% দিল সঙ্গে সঙ্গে ও হচ্ছে ট্যাক্স ইম্পোজ করলো, তা কিন্তু নয়, এটা কিন্তু অনেকদিন আগে থেকে চায়না নিজেকে প্রিপেয়ার করছিল যে এরকম কিছু একটা হতে পারে, নিজেকে কিন্তু শক্ত বা নিজেকে প্রিপেয়ার করার কিন্তু পদক্ষেপ এখান থেকে বোঝা যাচ্ছে। এছাড়াও আরো কিছু পয়েন্ট আমি তোমাদের কাছে তুলে ধরবো, ধরো যে সমস্ত যে ডিফেন্স কোম্পানি গুলো আছে না, তো কিছু ইউএস ডিফেন্স কোম্পানি গুলোকে আনরিলায়েবল লিস্টে ধরে ফেলেছিল চায়না, মানে ওখানে ধরে লিখে দিয়েছিল যে এগুলো হচ্ছে আনরিলায়েবল লিস্টের মধ্যে পড়ছে। এবং তার মধ্যে তিনি বলেছিলেন, ট্রাম্পকে প্রেসারও করেছিলেন যে একটা লঞ্চ করতে অ্যান্টি ট্রাস্ট ইনভেস্টিগেশন, কার এগেনস্টে না, গুগলের এগেনস্টে, বুঝতে পারছো? তার মানে তার প্ল্যানিং কিন্তু অনেকদিন আগে থেকেই চলছে চায়না। ওকে, এবং সে কি করেছে, সে হচ্ছে জোর দিয়েছে, মানে আমি চায়নার কথা বলছি, চায়না কিন্তু জোর দিয়েছে কার উপর, নিজের ডোমেস্টিক ক্যাপাসিটি যেটা আছে সেটাকে বিল্ড করার জন্য, এবং চারপাশে যাদের সাথে তার শত্রুতাপূর্ণ সম্পর্ক সেটাকে মিত্রতাপূর্ণ সম্পর্কে পরিবর্তন করার জন্য কিন্তু তিনি ক্রমাগত চেষ্টা করে চলেছেন, যার দরুন আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার প্রেসিডেন্টের কাছে, মানে আমাদের প্রেসিডেন্টের কাছে, অর্থাৎ দ্রৌপদী মুর্মুর কাছে একটা কিন্তু লেটার তিনি পাঠিয়েছেন। আমরা জানি যে 75% ট্রেড টাইজ ইন্ডিয়া চায়নার, তো সেটা তিনি একটা নামকরণ করে দিয়েছেন, সেই নামটা তোমরা নিশ্চয়ই জানো। সেই নামকরণ কি করা হয়েছিল, সেই নামকরণ করা হয়েছে ড্রাগন এলিফ্যান্ট ট্যাঙ্গো নাম দেয়। তার মানে এই সব জিনিস থেকে তো দেখতে পাচ্ছি যে চায়নার সাথে ইন্ডিয়ার ডিসপিউট, ঠিক আছে, জাপানের ডিসপিউট, এগুলো সব কিন্তু মেটাবার চেষ্টা করা হচ্ছে, যাতে করে সবাই ইউনাইটেড হয়ে ইউএস এর জন্য তাকে ইউজ করা যায়। এটা হচ্ছে চায়নার নীতি। এবং এটা দেখতে না দেখতেই আজকের নিউজের সঙ্গে সঙ্গে আমি দেখে ফেললাম যে আবার কি করা হয়েছে না, ইউএসএ চার্জ করে দিয়েছে 125% পর্যন্ত ট্যাক্স। মানে বুঝতে পারছো অবস্থা কোথায় চলে যাচ্ছে। এবার আমি জানি না যে কোথায় এসে আমরা পৌঁছাবো, কত পার্সেন্ট হয়ে যাবে, এই জন্য আমি তোমাদের বলছিলাম যে 200-300% মনে হয় পৌঁছে যাবে আমার ভিডিও তোমাদের কাছে আসার আগে। তো এই হচ্ছে ব্যাপারটা, যে তিনি কি করেছেন, চায়নার উপর তিনি এই ট্যাক্সটা রেখে দিয়েছেন, জারি করে রেখেছে, বাকি সমস্ত দেশের যাতে তার বিরুদ্ধে না চলে যায়। দেখো কিভাবে ক্যান্সেলেশন প্রাইস বলছি আমি এটাকে, কেন, বাকি সমস্ত দেশের উপর ট্যাক্স জারি করার 90 দিন পর্যন্ত বন্ধ করে দিয়েছে, যে এই রেসিপ্রোকাল ট্যাক্সের ভার 90 ডেজ পর্যন্ত, মানে 90 দিন পর্যন্ত কোনো দেশকে বের করতে হবে না চায়না ছাড়া।
বোঝা গেল? এবার চায়নার সাথে এই ব্যাপারটা বুঝতে পারছো যে চায়নার সাথে এই দ্বন্দ্ব, এই বিরোধ অনেক দিন থেকে চলছে। যদি ট্রেডের দিকে বলি, তো ট্রেডের দিকেও একটা ভাবার বিষয় আছে। যদি আমি এই ইউএসএ বা আমেরিকা একটু দেখাতে চাইছি, আমেরিকা আর চায়না, ঠিক আছে, এদের মধ্যে যদি তুমি বিজনেস দেখো, এদের মধ্যে যদি ট্রেড দেখো, তাহলে এই ট্রেডটা তোমাকে অনেক কিছুর আনসার দিয়ে দেবে। যদি আমরা এই ট্রেড দেখি, ট্রেড হয় প্রায় 600 বিলিয়ন ডলার্স এর কাছাকাছি চায়না এবং ইউএসএ ট্রেড। যেখানে ইউএসএ ইম্পোর্ট করে, ধরো ইউএসএ ইম্পোর্ট করছে 450 বিলিয়ন ডলার, ঠিক আছে, আর যেখানে চায়না, চায়নাকে লিখে দিই, মানে চীন, যেখানে চায়না হচ্ছে ইম্পোর্ট করছে অনেকটাই কম, অর্থাৎ ধরতে পারো 150 বিলিয়ন ডলার, ঠিক আছে। তো এই যেহেতু দেখো এই 150 আর এখানে হচ্ছে 450, মানে ধরতে পারছি ট্রেড ডেফিসিট, মানে এই গ্যাপটা দেখো 300 বিলিয়ন ডলারের কাছাকাছি। এবার সে ভাবছে, মানে ডোনাল্ড ট্রাম্প ভাবছে যে এত পয়সা চায়না চলে যাচ্ছে, চলো একে জব্দ করা যাক। তো বিভিন্ন দিক থেকে বিভিন্ন জনের মাথা চলছে। এবার আমাদের প্রশ্ন দাঁড়ায় যে ইন্ডিয়া কেন কিছু বলছে না, ইন্ডিয়া কেন কিছু করছে না। একটু ভেবে দেখো বাবা, একটু ভেবে দেখো, যদি আমরা একটু 2020-র দিকে চলে যাই, অর্থাৎ করোনা প্যান্ডেমিকের সময় চলে যাই, তখন চায়না +1 পলিসি নেওয়া হয়েছিল। করোনা প্যান্ডেমিকের সময় নিশ্চয়ই বোঝা গেছে যে ট্রেড চেন শুধুমাত্র চায়নার হাতেই থাকবে, সেটা যাতে না হয় তার জন্য কিন্তু কি করা হয়েছিল, চায়নার বিরুদ্ধেই কত কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং যার দরুন আমরা দেখতে পাচ্ছি চায়না +1 পলিসি মানে অন্য জায়গায় অন্য কোনো দেশেও হচ্ছে প্ল্যান করা যাবে, ঠিক আছে, যেখান থেকে ইন্ডিয়া ফায়দা নিতে পারতো। যাই হোক, সেই সময় সে নেয়নি, ঠিক আছে, সেই সময় সে নেয়নি, অন্য দেশ আছে, আমরা জানি যে অন্য কোন দেশ হচ্ছে এর ফায়দা নিয়েছিল, এবং সেটা তার উপরও কিন্তু ট্যাক্স ইম্পোজ করা হয়েছে। মানে আমি ভিয়েতনাম বা থাইল্যান্ডের কথা বলছি, আমি এত ডিটেলসে যাচ্ছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এখান থেকে বোঝা যাচ্ছে আগে চায়নাকে জব্দ করার জন্য বা চায়নার থেকে নিজেরা বাঁচার জন্য আমরা কি করেছিলাম, যদি একটু তোমরা ভালোভাবে দেখো, যে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া মিলে, ঠিক আছে, কর সংগঠন গঠন করা হয়েছিল যাতে চায়নাকে কিভাবে জব্দ করা যায়। এখন আবার কি হচ্ছে, যেহেতু এই যে রেসিপ্রোকাল ট্যাক্সের ধরুন দেখতে পাচ্ছে জাপান বেরিয়ে যাচ্ছে, চায়নার সাথে হাত মেলাচ্ছে, চায়না চাইছে ইন্ডিয়ার সাথে হাত মেলাচ্ছে, মানে কি মেলাতে চাইছে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া তো এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এবার আবার নতুন একটা সংগঠন তৈরি করতে চাইছে যাতে ইউএসএ কে জব্দ করা যায়। মানে বলতে চাইছি শুধু আমাদের চারপাশে নয় বাবা, পুরো ওয়ার্ল্ডের এই সমস্যা, যে কেউ কারণ নয়, কেউই কারণ নয়, কাকে বন্ধু ভাববে আর কাকে শত্রু ভাববে, যে যে কোনো মুহূর্তে পাল্টি খেয়ে যেতে পারে। তাই ইন্ডিয়া একটু বুঝে শুনে তার পদক্ষেপ নিতে চাইছে, তাই জন্য সে দেখতে চাইছে বাবা দুটো রাস্তা হতে পারে। এক নম্বর হচ্ছে ইন্ডিয়া রেসিপ্রোকাল ট্যাক্সের খেলায় নিজেকেও মাতাতে পারে, মানে চায়নার সাথে হাত মেলাতে পারে। অপরদিকে হচ্ছে এই ট্রেড ডিল করে ফেলতে পারে, যার দরুন হচ্ছে কোন জিনিসের ওপর কি ট্যাক্স হবে সেটা বসে ওই বৈঠক হবে আর কি। এই হচ্ছে ব্যাপার। এবার দেখা যাক আর কোন কোন দিকে ঘুরতে চলেছে এই জিনিস, আমি তো জানি না, বাট যদি হয় তাহলে 1930 সাল আবার ফিরে আসছে, এবং 1930 সালে যে কি হয়েছিল আমরা জানি। তো সেই ডিপ্রেশন আবারও দেখতে চলেছি আমরা, রিসেশনের মুখে আমরা সবাই আছি। তো দেখা যাক, তোমাদের যদি কোনো বক্তব্য থাকে, এবং বক্তব্য রাখার আগে ছোট্ট জিনিস তোমাদের দেখিয়ে দিতে চাইবো, এই যে হোয়াইট হাউসের দেখো একটা টুইট দেখে নাও, কি বলা হয়েছে, ডু নট রিটালিয়েট এন্ড ইউ উইল বি রিওয়ার্ডেড। এটা ভীষণই চোখে লাগছে আমারও, তোমাদের কি মনে হচ্ছে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে চোখ রাখতে হবে তোমাদের WBPSC ওয়ালা চ্যানেল।